আসসালামু আলাইকুম। চ্যানেল আই প্রবাস সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি হাসিব মার্জান। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স লিমিটেড প্রবাস সংবাদ শিরোনামগুলো। যুদ্ধ বন্ধে পাকিস্তানে আবারও আলোচনায় বসছেন ইরান যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। ইসরায়েল লেবাননের যুদ্ধবিরতি 3 সপ্তাহ বাড়ানোর কথা জানালেন ট্রাম্প। দুবাইয়ের বুক চিরে দাঁড়িয়ে অসংখ্য ঝা চকচকে আকাশ ছোঁয়া অট্টালিকা, নেপথ্যের কারিগর বাংলাদেশি স্পাইডারম্যান। নিউ ইয়র্ক সিটিতে ভাড়া আবাসন ইস্যুতে নতুন উত্তেজনা, সংকটে থাকা বাড়ির মালিকদের সহায়তায় পর্যাপ্ত সংস্থান রয়েছে বললেন মেয়র মামদানি। এবং নিউ ইয়র্ক স্টেট সিনেটে বাংলা নববর্ষ উদযাপন দিবস হিসেবে সম্মানসূচক রেজুলেশন পাস। নিউ ইয়র্কে প্রবীণদের কাছে আস্থার নাম অল কাউন্টি হোম কেয়ার। এখানে পাচ্ছেন প্রিয়জনের যত্নে অভিজ্ঞ কেয়ার গিভার। কল করুন 646-444-2266। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদের জন্য একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলে হচ্ছে বিস্তারিত সংবাদে। যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে একটি প্রতিনিধি দল পাকিস্তান যাচ্ছে। ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম মেহের নিউজ এ তথ্য জানিয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দলও পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হচ্ছে বলে জানিয়েছে জিও নিউজ। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার টেলিফোনে কথা বলেন। ইরান চাইলে একটি চৌকস চুক্তিতে পৌঁছাতে পারে বলে পেন্টাগনে সংবাদ সম্মেলনে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেট। এদিকে ইসরায়েল ও লেবাননের মধ্যে 3 সপ্তাহের যুদ্ধবিরতির কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিস্তারিত সৈকত দেবনাথের রিপোর্টে। কয়েকদিনের টানাপোড়েন শেষে যুদ্ধবন্ধে চুক্তি নিয়ে আলোচনার জন্য ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে দেশটির একটি প্রতিনিধি দল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যাচ্ছে। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার টেলিফোনে কথা বলেন। এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেট জানিয়েছেন, ইরান চাইলে একটি চৌকস চুক্তিতে পৌঁছাতে পারে। যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইনকে সঙ্গে নিয়ে সংবাদ সম্মেলনে হেগসেট কথা বলেন। তিনি আরও জানান, ইরানি বন্দরে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের কারণে এ পর্যন্ত অন্তত 34টি জাহাজকে ফেরত পাঠানো হয়েছে। তেহরানকে হুঁশিয়ারি দিয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, সময়ের সঙ্গে সঙ্গে অবরোধ আরও কঠোর হচ্ছে। গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালীতে রাশিয়াকে টোল ফি সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইরান। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধে সমর্থন না দেয়ায় স্পেনের ন্যাটো সদস্যপদ স্থগিত করা হতে পারে এমন খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে ইউরোপীয় ইউনিয়নের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন ইইউর অর্থনীতি ও উৎপাদনশীলতা বিষয়ক কমিশনার ভালদিস ডম্ব্রোভিস্ক। তিনি বলেছেন, যুদ্ধের ফলে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের দাম প্রায় 60% বেড়েছে। সৈকত দেবনাথ, চ্যানেল আই। ইরানের পেতে রাখা মাইন অপসারণ করে হরমুজ প্রণালী পুরোপুরি সচল করতে অন্তত 6 মাস সময় লাগতে পারে এমন আশঙ্কা জানিয়েছে পেন্টাগনের এক মূল্যায়ন। এতে বিশ্ববাজারে জ্বালানি তেলের উচ্চমূল্য দীর্ঘস্থায়ী হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। যুদ্ধ অবরোধের কারণে কৌশলগত এই পথটি এখনও কার্যত বন্ধ রয়েছে। আরও জানাচ্ছেন নাফিস ইফতেখার। মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালী এখনও কার্যত বন্ধ। যুক্তরাষ্ট্রের পেন্টাগনের এক মূল্যায়নে বলা হয়েছে, ইরানের পেতে রাখা মাইন সরাতে কয়েক মাস সময় লাগতে পারে। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ শেষ হলেও মাইন অপসারণ করে পথ নিরাপদ করতে অন্তত 6 মাস সময় লাগতে পারে। ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দীর্ঘ সময় উচ্চ পর্যায়ে থাকতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরান হরমুজ প্রণালী ও আশপাশের এলাকায় 20টিরও বেশি মাইন স্থাপন করেছে। এসব মাইনের কিছু রিমোট কন্ট্রোল ও কিছু জিপিএস প্রযুক্তি ব্যবহার করে পরিচালিত, যা শনাক্ত করা কঠিন। যুক্তরাষ্ট্রের আইন প্রণেতাদের এক গোপন ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে পেন্টাগনের পক্ষ থেকে এই তথ্য পুরোপুরি সঠিক নয় বলেও দাবি করা হয়েছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, প্রায় 1400 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই ঝুঁকিপূর্ণ অঞ্চল বিস্তৃত থাকতে পারে। ফলে মাইন অপসারণ একটি জটিল ও সময়সাপেক্ষ প্রক্রিয়া হতে পারে। নাফিস ইফতেখার, চ্যানেল আই। এবার সাইবার হ্যাকিংয়ের শিকার হল শ্রীলঙ্কা। সাইবার হামলা চালিয়ে দেশটির অর্থ মন্ত্রণালয় থেকে $25 লাখ হাতিয়ে নিয়েছে হ্যাকাররা।
এই অর্থ অস্ট্রেলিয়ার ঋণ পরিশোধের জন্য রাখা হয়েছিল। বিশাল অর্থনৈতিক সংকট থেকে ঘুরে দাঁড়ানো শ্রীলঙ্কা এই ঘটনায় আবারও ধাক্কা খেল অর্থনীতিতে। মিথুন রাজ জানাচ্ছেন বিস্তারিত। এবার বড় ধরনের সাইবার হামলার শিকার শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয়। অর্থ মন্ত্রণালয়ের কম্পিউটার সিস্টেমে সাইবার হামলা চালিয়ে $25 লক্ষ হাতিয়ে নিয়েছে হ্যাকাররা। এটি দেশটির কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের এযাবৎকালে সবচেয়ে বড় আর্থিক জালিয়াতির ঘটনা। বৃহস্পতিবার কলম্বোতে আয়োজিত এক ব্রিফিংয়ে দেশটির অর্থ মন্ত্রণালয়ের সচিব হর্ষনা সুরেপ্রুমা এই তথ্য জানান। විදේශ සම්පත් දෙපාර්තමේන්තුවට යම් කිසි ආකාරයක සයිබර් හැකර්ස්ලා සම්බන්ධ වෙලා ඇතුළු වෙන්නට උත්සාහ කරලා তিনি বলেন, চুরি হওয়া অর্থ অস্ট্রেলিয়াকে ঋণ পরিশোধের জন্য রাখা হয়েছিল। মন্ত্রণালয়ের ইমেইল সার্ভার হ্যাক হওয়ার সম্ভাবনা রয়েছে, কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছিল। তবে তদন্তে দেখা গেছে ব্যবস্থা নেওয়ার আগেই অস্ট্রেলিয়াকে দেওয়ার জন্য নির্ধারিত অর্থটি উধাও হয়ে গেছে। সুরেপ্রুমা আরও জানান, এই ঘটনায় দেশটির পাবলিক ঋণ ম্যানেজমেন্ট অফিসের 4 জন জ্যেষ্ঠ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। ফৌজদারি তদন্তকারীরা বিষয়টি খতিয়ে দেখছেন এবং বিদেশি আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সাহায্য চাওয়া হয়েছে। এদিকে শ্রীলঙ্কায় নিযুক্ত অস্ট্রেলিয়ান হাই কমিশনার ম্যাথিউ ডাকওয়ার্ড বলেছেন, অস্ট্রেলিয়ান কর্তৃপক্ষ তাদের প্রাপ্য অর্থ পরিশোধ হওয়ার অনিয়ম সম্পর্কে অবগত আছে। এক এক্স বার্তায় তিনি বলেন, শ্রীলঙ্কান কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করছে এবং তদন্তে সহায়তাকারী অস্ট্রেলীয় কর্মকর্তাদের সাথে সমন্বয় করছে। শ্রীলঙ্কার ঋণ স্থিতিশীলতার পরিবর্তনের সহায়তা করতে অস্ট্রেলিয়া প্রতিশ্রুতিবদ্ধ। উল্লেখ্য, 2022 সালে 46 বিলিয়ন বৈদেশিক ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ার পরে সৃষ্ট মারাত্মক অর্থনৈতিক সংকট থেকে শ্রীলঙ্কা যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল, তখনই এই সাইবার হামলা ও অর্থ চুরির ঘটনা দেশটির জন্য একটি বড় ধাক্কা বলে মনে করেন বিশ্লেষকরা। মিঠুন রাজ, চ্যানেল আই। আধুনিকতা আর নান্দনিকতার শহর দুবাই। আরব্য রজনীর গল্পের মতো এখানে বালুর বুক চিরে দাঁড়িয়ে আছে হাজারো আকাশ ছোঁয়া অট্টালিকা। দূর থেকে এই শহরকে মনে হয় কাঁচ আর ইস্পাতের এক জাদুর নগরী। কিন্তু এই জৌলুস ধরে রাখার কারিগর কারা? আরব আমিরাত প্রতিনিধি জাসুদুল ইসলামের তথ্য ভিডিওতে আরও জানাচ্ছেন নাফিস ইফতেখার। দূর থেকে দেখলে মনে হবে ভবনের গায়ে ডানা ছাড়া কোনো এক স্পাইডারম্যান ঝুলে আছে। সামনে গেলে দেখা যায় কোমরে বালতি আর হাতে ওয়াইপার নিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করছেন বাংলাদেশের প্রবাসী ভাইয়েরা। প্রখর রোদে পুড়ে আর প্রচণ্ড বাতাসে জীবন বাজি রেখে ভবনের গ্লাস চকচকে রাখছেন তারা। তাদের ছোঁয়াতেই যেন প্রাণ পায় দুবাইয়ের এই সুউচ্চ অট্টালিকাগুলো। সবচাইতে কম স্যালারি আমাদের কাজ করতে হয়। আমাদের সাথে মানুষ আছে, নেপালি আছে, পাকিস্তানি আছে, ইন্ডিয়ানি আছে, সব আছে। স্যালারি হাই লেভেলে। কিছু হইলে ভিসা দিব না, ভিসা বন্ধ করে দিব, নানান কাজ দেখায় আমাদেরকে নিচে রাখার চেষ্টা করে। বাংলাদেশিদের জন্য আসলে ওরকম ভাবে কোনো সুযোগ সুবিধা এখানে দেয়া নেই। এতে তো একটা ফ্যামিলি চলতে পারে না। আমি আসছি 3-4 লাখ টাকা ঋণ করে। সপ্তাহে 6 দিন ভোর 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত কাজ করেন তারা। রোদের তীব্রতা বাড়তে শুরু করলে শুরু হয় এই স্পাইডারম্যানদের কর্মযজ্ঞ। অফিস, হোটেল কিংবা হাসপাতাল সবখানেই তাদের ছোঁয়া। অধিকাংশ কর্মীই অনভিজ্ঞ অবস্থায় এসে এই ঝুঁকিপূর্ণ কাজে যুক্ত হন। প্রথমে আমি নিচে ছিলাম, নিচে কাজ করছি। অনেক সময় আমার সুপারভাইজার আছে, সুপারভাইজারে দেখাইতো এরকম কাজ করা। অনেকেই না বুঝে বা দালালের খপ্পরে পড়ে এসব ঝুঁকিপূর্ণ কাজে চলে আসেন। অথচ একটু দক্ষ হয়ে আসলে তারা আরও ভালো বেতনে নিরাপদ কাজ পেতে পারতেন। তারা যদি প্রশিক্ষণ নিয়ে বা আগে থেকেই ঝুঁকিগুলো মোকাবেলার কালাকানুন জেনে আসেন, তাহলে পরে তাদের জন্য একদিকে যেমন কাজটা নিরাপদ হয়, তেমনি তারা ভালো বেতনে ভালো জায়গায় কাজ পেতে পারেন। তাদের মধ্যে যদি প্রশিক্ষণ থাকে তাহলে অবশ্যই তারা, আমি মনে করি, ন্যায্য তাদের যে অধিকার, ন্যায্য যে শ্রম বেতন, সেটা তারা পাবে। দুবাইয়ের এই গগনচুম্বী প্রতিটি টাওয়ারের স্বচ্ছ গ্লাসে লেগে আছে বাংলাদেশি শ্রমিকদের ঘাম আর শ্রমের গল্প। তারা কেবল ভবনই পরিষ্কার করছেন না, সচল রাখছেন দেশের অর্থনীতির চাকা। বাংলাদেশি স্পাইডারম্যানরাই প্রবাসে দেশের গর্ব। মরুভূমির দেশ দুবাই আজ বিশ্ববাসীর বিস্ময়। আর সেই বিস্ময়ের পেছনের কারিগর হিসেবে নিরলস কাজ করে যাচ্ছেন বাংলাদেশি প্রবাসীরা। নাফিস ইফতেখার, চ্যানেল আই। চলো হারিয়ে যাই তুমি আমি দুজনে মিলে, মিষ্টি মিষ্টি আদরে ভালোবাসার চাদরে হারিয়ে যাই দূরে বহুদূরে। এভাবে
ধাপে হারিয়ে গিয়ে ফিরে আসার গল্পগুলো বুনি শাহজালাল ফুড প্রোডাক্টসের বিস্কুট এবং ড্রাই ফ্রুটের সাথে। শাহজালাল, ঐতিহ্যের অনন্য স্বাদ, বিশ্বময়। এবারে জানাবো যুক্তরাষ্ট্রের সংবাদ। নিউ ইয়র্ক সিটিতে ভাড়া আবাসন ইস্যুতে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ক্ষুদ্র মাঝারি বাড়ির মালিকরা রেন্ট গাইডলাইন বোর্ডকে জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে তাদের ভবনগুলোর রক্ষণাবেক্ষণ ব্যয় বহন করা কঠিন হয়ে উঠছে। বাড়ি মালিকদের দাবি, বিমা, সম্পত্তি কর এবং বিভিন্ন ইউটিলিটি খরচ উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। বিশেষ করে 1970-এর দশকের আগের পুরনো ভবনগুলোর ক্ষেত্রে এই চাপ আরও বেশি। সিটি মেয়র জোহরান মামদানি বলেছেন, সংকটে থাকা বাড়ির মালিকদের সহায়তার জন্য শহরের কাছে পর্যাপ্ত সংস্থান রয়েছে। গত সপ্তাহে শহরের পৃষ্ঠপোষকতায় একটি নতুন বিমা কর্মসূচি চালু করা হয়েছে। পাশাপাশি কর ব্যবস্থায় কিছু সংস্কার আনার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে ভবন মেরামতের কাজ আরও সহজ হয়। এরই মধ্যে বেশ কয়েকজন ভাড়াটিয়া বোর্ডের সামনে সাক্ষ্য দিয়েছেন, বর্তমান উচ্চ ব্যয়ের কারণে নিউ ইয়র্ক শহরে বসবাস করা কঠিন হয়ে পড়ছে। যুক্তরাষ্ট্রের অভিবাসন ও সীমান্ত সুরক্ষা সংস্থা আইস ও কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন সিবিপির অর্থায়নে ডেমোক্র্যাটদের সহায়তা ছাড়াই সিনেটে পাশ হয়েছে রিপাবলিকানদের বাজেট প্রস্তাব। রাতভর ভোট প্রক্রিয়া শেষে 50-48 ব্যবধান ভোটে প্রস্তাবটি পাশ হয়। এর আগে অভিবাসন নীতিতে সংস্কার ছাড়া আইস ও সিবিপির কোনো বিল পাশ করতে না দেওয়ার কঠোর হুঁশিয়ারি দেয় ডেমোক্র্যাটরা। সিনেটে মেজরিটি লিডার এই বাজেট পাশকে মাদক নিয়ন্ত্রণ ও সীমান্ত রক্ষায় অপরিহার্য বলে উল্লেখ করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে সরকার পরিচালনার সক্ষমতা নিয়ে ভোটারদের মধ্যে বড় ধরনের দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। যুক্তরাষ্ট্রের 56% বেশি ভোটার মনে করেন ট্রাম্প প্রশাসন সরকার পরিচালনায় দক্ষ নয়। সম্প্রতি ফক্স নিউজে প্রকাশিত এক জরিপে এই তথ্য উঠে এসেছে। জরিপে দেখা গেছে, ট্রাম্পের সক্ষমতার এই সূচকগুলো 2015 সালে ওবামা প্রশাসন এবং 2022 সালে বাইডেন প্রশাসনের মতোই, যা ভোটারদের সাধারণত ক্ষমতাসীনদের প্রতি কঠোর মনোভাবের ইঙ্গিত দেয়। মতামত অনুযায়ী দায়িত্ব পালনের জন্য ট্রাম্পের মানসিক সুস্থতা নেই। যুক্তরাষ্ট্রের ওকলাহোমায় বৃহস্পতিবার আঘাত হেনেছে শক্তিশালী টর্নেডো। ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, রাজ্যের উত্তর সীমান্তের কাছে প্রায় 50,000 জনসংখ্যার শহর এনিডের কিছু অংশের ওপর দিয়ে বয়ে যায় এই টর্নেডো। শক্তিশালী টর্নেডোর আঘাতে উড়ে গেছে বহু ভবনের ছাদ, ভেঙেছে বিদ্যুতের খুঁটি। এনিড পুলিশ বিভাগের মুখপাত্র ক্যাস রেইস জানিয়েছেন, প্রাথমিকভাবে প্রাণহানির কোনো খবর পাওয়া না গেলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নিউ ইয়র্ক স্টেট সিনেটে এবার পহেলা বৈশাখ বাংলা নববর্ষ দিবস হিসেবে সম্মানসূচক রেজুলেশন পাশ হয়েছে। বুধবার সিনেটর টবি এন স্টেভিস্কি ওই প্রস্তাবনা উত্থাপন করেন। এ উপলক্ষে স্টেট ক্যাপিটাল ভবনের ভেতরে উৎসবমুখর পরিবেশ উদযাপিত হয়েছে বাংলা বর্ষবরণ। নিউ ইয়র্কের আলবানি থেকে আরও জানাচ্ছেন আদিত্য শাহিন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ দিবস হিসেবে স্টেট গভর্নরের স্বীকৃতি পেয়েছে গত বছর। এবারের রেজুলেশন এই মর্যাদার আইনগত স্বীকৃতি। এর মূল উদ্যোক্তা সিনেটর লুইস আর সেফলভেদা, সিনেটর নাটালিয়া ফার্নান্দেজ ও সিনেটর স্ক্যাভিস্কি। তারা বলেন, নিউ ইয়র্কে বাংলাদেশিরা তাদের শ্রম, নিষ্ঠা ও তৎপরতা দিয়ে জাতীয় পরিচয়কে গর্বিত করে তুলেছে। I even memorized Muktadhara. We are delighted that you are here. We appreciate the work that you do. Very proud to represent so many people in this Bronx district, both now and in the past, whose families and who came from Bangladesh. Yes. It's a new, relatively young country, but long-time traditions, and you brought those traditions and that culture to New York, and we are happy to have you. এই গৌরবকে উদযাপন করতে দল বেঁধে নিউ ইয়র্ক সিটি থেকে স্টেট ক্যাপিটালে আসে ঐতিহ্যবাহী বাঙালি সংগঠন মুক্তধারা ও এনআরবি ওয়ার্ল্ড। আয়োজনের সাংস্কৃতিক মধ্যমণি ছিলেন গণসঙ্গীত শিল্পী মহিতোষ তালুকদার তাপস। তারা বলছেন, সকল জাতিগোষ্ঠীর সঙ্গে বাঙালির জাতিগত গৌরব বিনিময়ই এখন সময়ের চাহিদা। এই যে পথ পরিক্রমা, এটি একটি সিঁড়ি। এই কষ্ট, এই ত্যাগ সন্তানকে সুশিক্ষিত করা এবং বাংলা ভাষাকে, বাংলা সংস্কৃতিকে ছড়িয়ে দেওয়া। বাংলা ভাষাভাষী সকল মানুষকে আমরা যেন বুকে ধারণ করি, বুকে লালন করি। এটা যদি অন্যান্য জাতিগোষ্ঠীর মধ্যেও ছড়িয়ে দিতে পারি,
তাহলেই আমাদের এই বাংলা নানানভাবে এই সংস্কৃতি পুরো যুক্তরাষ্ট্রে ছড়িয়ে যাবে। আদিত্য শাহিন, চ্যানেল আই, আলবানি, নিউ ইয়র্ক। ফ্লোরিডায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডার উদ্যোগে আসন্ন 30তম এশিয়ান ফুড ফেয়ার অ্যান্ড কালচার শো উপলক্ষে আয়োজক কমিটির প্রস্তুতি সভা হয়েছে। মেলা আয়োজক কমিটির সদস্য সচিব মোহাম্মদ আলমগীরের প্রস্তাবনায় এবং চেয়ারম্যান সাইফুল ইসলাম জুয়েলের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন কো কনভেনর মঞ্জুর চৌধুরী। সভায় আয়োজক কমিটির বিভিন্ন সাব কমিটির চেয়ারম্যান ও সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি এম রহমান জহির, সাধারণ সম্পাদক আরিফ আহমেদ আশরাফ সহ অন্য পরিচালকরা। সাধারণ সম্পাদক আরিফ আহমেদ আশরাফ আমন্ত্রিত অতিথিদের সুশৃঙ্খল ব্যবস্থাপনা নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব আরোপ করেন। সভাপতির বক্তব্যে এম রহমান জহির 3 দিনব্যাপী অনুষ্ঠানের সূচি ঘোষণা করেন। এবার অন্যান্য সংবাদ। প্রায় 2 মাস পর কুয়েতের বিমানবন্দর পুনরায় চালু হচ্ছে। যুদ্ধ পরিস্থিতির কারণে টানা 55 দিন বন্ধ থাকার পর কুয়েতের আকাশ সীমা পুনরায় চালুর ঘোষণা দিয়েছে দেশটির সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। আগামী 26 এপ্রিল থেকে কুয়েতের 2 প্রধান এয়ারলাইন্স জাজিরা এয়ারওয়েজ ও কুয়েত এয়ারওয়েজ আবারও যাত্রী সেবা শুরু করবে। জাজিরা এয়ারওয়েজ প্রথম সপ্তাহে কায়রো, মুম্বাই, দিল্লি, দুবাই, ইস্তাম্বুল সহ মোট 9টি গন্তব্যে ফ্লাইট চালানোর কথা জানিয়েছে। অন্যদিকে কুয়েত এয়ারওয়েজও রোববার থেকেই 17টি আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পুনরায় চালু করবে। এর মধ্যে ঢাকা, লন্ডন, দিল্লি, মুম্বাই, লাহোর, কায়রো সহ গুরুত্বপূর্ণ রুটগুলো রয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক থাকলে ধাপে ধাপে বিমান চলাচল কার্যক্রম সম্পূর্ণভাবে স্বাভাবিক করা হবে। যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্র ইরানকে আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। আফ্রিকার 4টি দেশ সফর শেষে বৃহস্পতিবার রোমে ফেরার পথে এক ফ্লাইটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই আহ্বান জানান পোপ। তিনি বলেন, শান্তির জন্য সংলাপ অব্যাহত রাখা প্রয়োজন। সবাইকে শান্তির সংস্কৃতি থেকে সমাধান খুঁজে বের করারও আহ্বান জানান পোপ লিও। জার্মানির বার্লিনে ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভির ওপর টমেটো সস নিক্ষেপের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার একটি ভবন থেকে বের হওয়ার সময় তার দিকে এ সস ছোড়া হয়। ঘটনাটি ঘটে একটি প্রেস ব্রিফিং শেষে, যেখানে তিনি যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে যুদ্ধবিরতির সমালোচনা করেছিলেন। তার ব্লেজারের পেছন ও গলায় সস লাগলেও তিনি আহত হননি। গাড়িতে ওঠার আগে তিনি সমর্থকদের দিকে হাত নেড়ে অভিবাদন জানান। পুলিশ ঘটনাস্থল থেকে সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে। জার্মান আইনের কারণে তার পরিচয় প্রকাশ করা হয়নি। ইউকে বিবিসি আইর জাঁকজমকপূর্ণ ঈদ পুনর্মিলনী ঐক্য ও সম্ভাবনার এক অনন্য উৎসবমুখর মিলন মেলায় পরিণত হয়। এতে প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার এম নজরুল ইসলাম। মোহাম্মদ ইশতিয়াক হোসেনের ভিডিওচিত্রে শাহিমি হোসেনের রিপোর্ট। পূর্ব লন্ডনে বাংলাদেশি অধ্যুষিত এলাকার একটি স্থানীয় হলে ব্রিটেনের ব্যবসায়ীদের অন্যতম সুপ্রতিষ্ঠিত ও প্রতিনিধিত্বশীল সংগঠন ইউকে বাংলাদেশ ক্যাটালিস্ট অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ইউকে বিসিসিআই এর উদ্যোগে এক বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও বিজনেস নেটওয়ার্কিং অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। বাংলাদেশে বেশি বেশি ইনভেস্ট কিভাবে করা যায় এবং প্রবাসী ব্যবসায়ীরা যেন বাংলাদেশে ব্যবসা করতে গেলে কি ধরনের সুবিধা পেতে পারেন বলে জানান লন্ডনে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত। এটা আমাদের বাংলাদেশের জন্য, দেশের জন্য আপনাদের যে এক্সপার্টাইজ, আপনাদের যে অভিজ্ঞতা, আপনাদের প্রজ্ঞা, সেগুলো কাজে লাগিয়ে বাংলাদেশের সাথে এই দেশের ব্যবসা বাণিজ্য বাড়ানো, সেই বিষয়টি আমি আজকে সবাইকে আবেদন জানিয়েছি। এনটিভি ইউরোপের সিইও সাবরিনা হোসেন বলেন, that they represent the best of business community in Britain and they builds that bridge between Bangladesh and Britain. সংগঠনের সভাপতি এমজি মাওলা জানান, UKBC is one of the mainstream British Bangladeshi organization working hard for the British Bangladeshi trade relation develop between both countries. অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইউকে বিসিসিআই এর মিডল্যান্ড রিজিওনাল প্রেসিডেন্ট ইমাম উদ্দিন আহমেদ ও জামাল আহমেদ। পরিশেষে ইউকে বিসিসির সাথে সিলেটের একটি 5 স্টার হোটেলের সাথে চুক্তি স্বাক্ষরিত করেন, যেখানে ইউকে বিসিসির সদস্যরা ডিসকাউন্ট পেতে পারেন। শাহ এমি হোসেন, চ্যানেল আই, লন্ডন। বর্ণিল আয়োজনে বাংলা বর্ষবরণ উৎসব উদযাপন করেছে সৌদি আরব প্রবাসী বাংলাদেশিরা। জেদ্দায় বাংলাদেশ কনসুলেটের উদ্যোগে আয়োজনে অংশ নেয় বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসীরা। জেদ্দা থেকে প্রবাসীদের বর্ষবরণের খবর জানাচ্ছেন এম ওয়াই আলাউদ্দিন।
আবহমান বাংলার গ্রামীণ সংস্কৃতিকে প্রবাসীদের মধ্যে তুলে ধরতে জেদ্দা বাংলাদেশ কনসুলেটে আয়োজন করা হয় বর্ষবরণ উৎসব। হাজারো প্রবাসীর অংশগ্রহণে স্থানীয় সময় সন্ধ্যা 6টায় জেদ্দা বাংলাদেশ কনসুলেট প্রাঙ্গণে আয়োজিত উৎসবের উদ্বোধন করেন কনসাল জেনারেল মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এই নতুন বছর আপনাদের ভালো কাটুক, আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি, উন্নয়ন কামনা করছি। শুভ নববর্ষ। মেলায় অংশগ্রহণকারী বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল বাংলা ও ইংরেজি মাধ্যম এবং কনসুলেটের উদ্যোগে দেশীয় হরেক রকমের পিঠা, পান্তা ভাত, ঝালমুড়ি পরশা সাজিয়ে প্রবাসীদের মনোযোগ আকর্ষণ করে। কনসুলেটের এমন আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন প্রবাসীরা। কনসাল জেদ্দা একটা বৈশাখী উৎসবের আয়োজন করেছে। আমাদের বাংলাদেশি প্রবাসীদের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানে একটা ছোট্ট বাংলাদেশ দেখতে পাচ্ছি। সাংস্কৃতিক মেলা এবং পিঠা উৎসব আয়োজন করায় বাংলাদেশ কনসুলেটকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। বৈশাখীর অনুষ্ঠান আমাদের কনসুলেটে হচ্ছে খুব সুন্দরী অনুষ্ঠান, সাজানো অনুষ্ঠান। নববর্ষের যে আয়োজন করা হয়েছে বৈশাখী মেলা, এই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল সৌদি আরবের পক্ষ থেকে কনসুলেট জেনারেলকে ধন্যবাদ। কমার্শিয়াল কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিবার প্রাণবন্ত উপস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য, গান ও কবিতা আবৃত্তি পরিবেশন করেন বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও প্রবাসী শিল্পীরা। পুরনো সব ব্যথা গ্লানি মুছে গিয়ে নতুন বছরের সবাই আনন্দ উৎসবে মেতে উঠেছেন সৌদি আরবের এই অন্তরে। সবাই চাচ্ছেন বর্ষবরণের প্রথম মাসটিকে স্মরণীয় করে রাখতে। সৌদি আরবের জেদ্দার বাংলাদেশ কনসুলেট জেনারেল থেকে এম.ওয়াই আলাউদ্দিন, চ্যানেল আই। প্রাণের উচ্ছ্বাসে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উদযাপন করেছেন কানাডার মন্ট্রিয়েলের প্রবাসী বাংলাদেশিরা। মন্ট্রিয়েলের বাংলাদেশ হিন্দু মন্দির প্রাঙ্গণে আয়োজন করা হয় বৈশাখী উৎসব। ছোট বড় সবাই ঐতিহ্যবাহী লাল সাদা বৈশাখী পোশাকে সেজে যোগ দেন আয়োজনে। ঢাক, ঢোল, কাশি আর করতালের তালে শুরু হয় আনন্দ শোভাযাত্রা, যা উৎসবকে আরও প্রাণবন্ত করে তোলে। আয়োজকরা জানান, প্রবাসী থেকেও বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখাই তাদের মূল লক্ষ্য। শুভেচ্ছা সবাইকে। বাংলাদেশে যেভাবে আমরা ছোটবেলায় বৈশাখী মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করেছি, আমরা সবাই মিলে আনন্দ উৎসবে মেতে উঠেছি। আগামী দিনগুলো যেন ভালো হয় এই কামনা করে আমরা এই প্রত্যেকটা অনুষ্ঠানের আরম্ভ করি। আমাদের বাচ্চাদেরকে আমরা কালচারটা ধরে রাখার জন্য আমরা এখানেও করছি, চেষ্টা করছি আমাদের বাচ্চারাও যাতে করে। আমরাও এখানে এসে একটি পরিবেশ পেয়েছি, খুবই ভালো লাগে। সবশেষে ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স লিমিটেড প্রবাস সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। যুদ্ধবন্ধে পাকিস্তানে আবারও আলোচনায় বসছেন ইরান যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। ইসরায়েল লেবাননের যুদ্ধবিরতি 3 সপ্তাহ বাড়ানোর কথা জানালেন ট্রাম্প। দুবাইয়ের বুক চিরে দাঁড়িয়ে অসংখ্য ঝা চকচকে আকাশ ছোঁয়া অট্টালিকা, নেপথ্যের কারিগর বাংলাদেশি স্পাইডারম্যান। নিউ ইয়র্ক সিটিতে ভাড়া আবাসন ইস্যুতে নতুন উত্তেজনা, সংকটে থাকা বাড়ির মালিকদের সহায়তায় পর্যাপ্ত সংস্থান রয়েছে বললেন মেয়র মামদান। এবং নিউ ইয়র্ক স্টেট সিনেটে বাংলা নববর্ষ উদযাপন দিবস হিসেবে সম্মানসূচক রেজুলেশন পাস। দেশের সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com। আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর পাশাপাশি যুক্ত থাকুন ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনের সাথে। এই ছিল চ্যানেলের প্রবাস সংবাদের এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।